একটি ছেলে, বাবা মারা গিয়েছেন শত্রুর হাতে, নিজেদের গোত্র তাকে তার মা আর ভাই বোনদের ফেলে গেছে মরার জন্য। চারপাশে মঙ্গোলিয়ার খোলা তৃণভূমির ঠান্ডা বাতাস, ক্ষুধা, অপমান আর একটাই বাস্তবতা, দুর্বল হলে কেউ পাশে থাকে না। কিন্তু কয়েক দশক পর সেই একই ছেলের নাম শুনে চীন থেকে মধ্য এশিয়া, পারস্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত শহরগুলো কেঁপে উঠত। তার নাম চেঙ্গিস খান। প্রশ্ন হলো, একজন সমাজচ্যুত যাযাবর ছেলে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র তৈরি করলো, আর সেই যুদ্ধযন্ত্রের নিচে পিষ্ট হলো কারা? সালাম আর আদাব। চেঙ্গিস খানের গল্প যদি শুধু জন্ম, যুদ্ধ, বিজয় আর মৃত্যু দিয়ে বলা হয় তাহলে সেটা হয়ে যায় টেক্সটবুক বায়োগ্রাফি। কিন্তু আসল গল্পটা তার চেয়ে গভীর। এটি এমন এক শিশুর গল্প যে খুব ছোট বয়সে বুঝে গিয়েছিল ক্ষমতা না থাকলে আত্মীয় পাশে থাকে না। এটি এমন এক নেতার গল্প যে প্রতিশোধকে শুধু রাগ হিসেবে রাখেনি, তাকে সিস্টেমে পরিণত করেছিল। আর এটি এমন এক সাম্রাজ্যের গল্প যেখানে গতি, শৃঙ্খলা আর ভয় একসাথে মিলে ইতিহাস বদলে দেয়। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মেছিলেন মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমি অঞ্চলে, যাকে ইতিহাসে অনেক সময় স্টেপ বলা হয়, যেখানে নিরাপদ শহর ছিল না, শক্তিশালী আদালতের কোনো বালাই ছিল না, আধুনিক রাষ্ট্রের কোনো ধারণাও ছিল না। ছিল গোত্র, ছিল ঘোড়া, ছিল তীরধনুক, আর ছিল বেঁচে থাকার নির্মম লড়াই। তেমুজিনের বাবা ইয়েসুগেই ছিলেন এক গোত্রনেতা, কিন্তু তেমুজিন ছোট থাকতেই তার বাবাকে শত্রু তাতাররা বিষ দিয়ে হত্যা করে। একটি শিশুর জন্য বাবার মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু তেমুজিনের জীবনে তার চেয়েও বড় আঘাতটি আসে তারপর। বাবার মৃত্যুর পর নিজের গোত্রই তার পরিবারকে ছেড়ে চলে যায়, কারণ তাদের চোখে তেমুজিন তখন ভবিষ্যতের কোনো নেতা ছিলেন না। সে কেবলই ছিল একটি দুর্বল শিশু। তার মা হুয়েলুন সন্তানদের নিয়ে একা পড়ে থাকেন, কখনো বুনো ফল, কখনো মাছ, কখনো শিকড়, যা পাওয়া যায় তাই দিয়েই বেঁচে থাকা। এই জায়গায় তেমুজিনের জীবনের প্রথম শিক্ষা তৈরি হয়। পৃথিবী দয়া দিয়ে চলে না, আর যে ক্ষমতাহীন তাকে সবাই খুব সহজেই ভুলে যায়। তেমুজিন রাজপ্রাসাদে বড় হননি। তিনি বড় হয়েছেন ক্ষুধা, ভয়, অপমান আর অনিশ্চয়তার মধ্যে। এক সময় তিনি শত্রুদের হাতে বন্দীও হন, কিন্তু তিনি পালিয়ে যান। এটা শুধু একজন শিশুর পালিয়ে বাঁচা ছিল না, এটা ছিল তার ভিত বদলে যাওয়ার শুরু। তিনি বুঝে যান শক্তি শুধু শরীরের নয়, শক্তি হলো ধৈর্য, শক্তি হলো হিসাব, শক্তি হলো সঠিক মানুষকে পাশে নেওয়া আর সঠিক সময়ে আঘাত করা। সেই যাযাবর তৃণভূমির সমাজে রক্তের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোন গোত্রে জন্মেছ, কার ছেলে, এসব অনেক বড় ব্যাপার। কিন্তু তেমুজিন ধীরে ধীরে বুঝতে পারেন শুধু রক্তের সম্পর্কের উপর সাম্রাজ্য দাঁড়ায় না। যে বিশ্বস্ত, যে দক্ষ, যে ভয় পায় না, তাকেই পাশে নিতে হবে। এই চিন্তাটাই পরে মঙ্গলদের বদলে দেয়, কারণ তেমুজিন শুধু নিজের জীবনের প্রতিশোধ নিতে চাননি, তিনি এমন এক বাহিনী বানাতে চেয়েছিলেন যেখানে মানুষ গোত্রের জন্য নয়, কমান্ডের জন্য যুদ্ধ করবে। তেমুজিনের জীবনে প্রতিশোধ ছিল, কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তিনি প্রতিশোধকে সংগঠনে পরিণত করেছিলেন। পুরনো নিয়ম ছিল নিজের লোক আগে, তেমুজিনের নিয়ম হলো দক্ষ লোক আগে। পুরনো নিয়ম ছিল গোত্রের আনুগত্য, তেমুজিনের নিয়ম হলো নেতার প্রতি আনুগত্য। পুরনো নিয়ম ছিল শত্রুকে হারাও, তেমুজিনের নিয়ম হলো শত্রুর শক্তিকেও নিজের কাজে লাগাও। তার বন্ধু জামুখা একসময় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান। পুরনো মিত্র শত্রু হয়, শত্রু কখনো মিত্র হয়। মঙ্গল তৃণভূমির রাজনীতি ছিল বিশ্বাস, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার দ্রুত বদলে যাওয়ার খেলা। কিন্তু এই বিশৃঙ্খলার ভেতরেই তেমুজিন একটা জিনিস পরিষ্কার করে ফেলেন, যে আনুগত্য দেখাবে সে পুরস্কার পাবে। 1206 সালে মঙ্গল নেতারা তাকে চেঙ্গিস খান উপাধি দেন, অর্থাৎ মঙ্গলদের মহান খান। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। চেঙ্গিস খান মুসলিম ছিলেন না, আর খান তার ব্যক্তিগত মুসলিম নামও ছিল না। এটি ছিল তুর্কি মঙ্গল রাজনৈতিক উপাধি, শাসক, নেতা বা প্রধানের অর্থে। পরবর্তী শতকে মঙ্গল, তুর্কি, পারস্য ও দক্ষিণ এশিয়ার মুসলিম রাজনৈতিক সংস্কৃতির ভেতর দিয়ে খান ধীরে ধীরে সম্মানসূচক নাম ও উপনামে ছড়িয়ে পড়ে। তাই কালকেই যদি কোনো খান সাহেবকে সামনে পান উনি যে চেঙ্গিস খানের বংশধর, এরকম ভাবার আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাই আজ আমাদের অঞ্চলে খান অনেক মুসলিম পরিবারের নাম হলেও এর উৎস ইসলামী বা আরবি নয়, এর শিকড় স্টেপের ক্ষমতার ইতিহাসে, অর্থাৎ মঙ্গলদের মহান খান। তাই আজকে বা কালকে কোনো খান সাহেবকে সামনে পেলে উনি যে চেঙ্গিস খানের বংশধর সেটা মনে করার আসলে কোনো কারণ নেই। কিন্তু এখানে গল্পের আসল মোড়, কারণ এই মুহূর্ত পর্যন্ত তিনি শুধু বেঁচে ছিলেন। এরপর তিনি এমন এক সিস্টেম তৈরি করলেন যার সামনে অন্যদের বেঁচে থাকাও নির্ভর করত আত্মসমর্পণ, আনুগত্য আর ভয়ের উপর। আর ইতিহাসের এমন জটিল গল্প সহজভাবে বুঝতে চাইলে আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমাদের লক্ষ্য শুধু ঘটনা বলা নয়, জটিল বিষয় সহজভাবে
বুঝিয়ে দেওয়া। চেঙ্গিস খানের আসল শক্তি শুধু সাহস ছিল না, তার আসল শক্তি ছিল সিস্টেম। তিনি মঙ্গল বাহিনীকে এমন ভাবে সাজান যেখানে প্রত্যেক ইউনিটের দায়িত্ব পরিষ্কার। 10 জন, 100 জন, 1000 জন, 10,000 জন। এই কাঠামোর ফলে আদেশ দ্রুত পৌঁছাতো আর যোদ্ধারা জানতো কখন এগোতে হবে, কখন পিছু হতে হবে আর কখন শত্রুদের ফাঁদে ফেলতে হবে। মঙ্গলরা ঘোড়ার পিঠে যুদ্ধ করত অসাধারণ গতিতে, দূর থেকে তীর ছুড়ে হঠাৎ আক্রমণ করত, আবার কখনো ইচ্ছে করে পিছু হতো। শত্রুরা ভাবতো মঙ্গলরা পালাচ্ছে, কিন্তু অনেক সময় সেটাই ছিল ফাঁদ। শত্রু তাড়া করতে করতে এগিয়ে এলে চারদিক থেকে মঙ্গল বাহিনী ঘিরে ফেলত। এটাই ছিল তাদের ভয়ঙ্কর শক্তি, অতি শৃঙ্খলা আর শত্রুর মাথার ভেতর ঢুকে যুদ্ধ করার ক্ষমতা। কিন্তু শুধু খোলা ময়দানে যুদ্ধ জিতলেই সাম্রাজ্য হয় না, শহর দখল করতে হয়, দুর্গ ভাঙতে হয়, দেয়াল পেরোতে হয়। এখানেও চেঙ্গিস খান বদলে যান। তিনি জয় করা অঞ্চল থেকে প্রকৌশলী, কারিগর, অবরোধ যন্ত্র বিশেষজ্ঞদের কাজে লাগান। অর্থাৎ মঙ্গল বাহিনী শুধু যাযাবর ঘুষখোরদের দল ছিল না, এটি হয়ে ওঠে এক চলমান যুদ্ধযন্ত্র, যে যন্ত্র শত্রুর কাছ থেকে শেখে, দুর্বলতা খুঁজে বের করে তারপর সেই জায়গাতেই আঘাত করে। চেঙ্গিস খানের সাম্রাজ্য শুধু তলোয়ার দিয়ে বড় হয়নি, এটি বড় হয়েছে তথ্য, যোগাযোগ, ভয় আর দ্রুত সিদ্ধান্তের উপর। যুদ্ধের আগে মঙ্গলরা জানতে চাইতো রাস্তা কোথায়, পানি কোথায়, কোন শহরের শাসক দুর্বল, কোন মিত্রকে আলাদা করা যায়, কোন দরজা ভাঙলে পুরো রাজ্য ভেঙে পড়বে। সহজভাবে বললে তারা শুধু শত্রুর সৈন্যদের সঙ্গে যুদ্ধ করত না, তারা শত্রুর সিস্টেম ভেঙে দিত। চীনের উত্তরাঞ্চল, মধ্য এশিয়া, খোয়ারিজম সাম্রাজ্য একটার পর একটা শক্তি মঙ্গল আঘাতে বিপর্যস্ত হতে থাকে। খোয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষ ছিল বিশেষভাবে ভয়ঙ্কর। ঐতিহাসিক সূত্র অনুযায়ী প্রথমে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের চেষ্টা হয়েছিল, কিন্তু পত্রার শহরে মঙ্গল বণিকদের হত্যা করা হয়। এরপর যুদ্ধের সঙ্গেও অপমানজনক আচরণ করা হয়। চেঙ্গিস খানের প্রতিক্রিয়া ছিল নির্মম। বুখারা, সামারকন্দ, মেরভ, নিশাপুর, এই নামগুলো শুধু মানচিত্রের জায়গা নয়, এগুলো ছিল মানুষের ঘর, বাজার, মসজিদ, পরিবার, শিক্ষা আর জীবিকার কেন্দ্র। আর মঙ্গল আক্রমণের পর অনেক জায়গায় জীবন আর আগের মতো থাকেনি। এখানে চেঙ্গিস খানকে শুধু মহান সামরিক নেতা হিসেবে দেখলে ভুল হবে, কারণ তার সামরিক মেধা যত বড় ছিল, তার আঘাতের মূল্যবোধও তত ভয়ঙ্কর ছিল। একটি শহর প্রতিরোধ করলে তার পরিণতি অন্য শহরগুলোর জন্য বার্তা হয়ে যেত, আত্মসমর্পণ করো, না হলে দেখো কি হয়। এটাই ছিল ভয়কে অস্ত্র বানানোর কৌশল। চেঙ্গিস খানকে নিয়ে ইতিহাসে দুই ধরনের ছবি আছে। একদিকে তিনি মঙ্গলদের একত্র করেছিলেন, জন্ম পরিচয়ের বদলে দক্ষতাকে গুরুত্ব দিয়েছিলেন। সামরিক শৃঙ্খলা, যোগাযোগ, বাণিজ্য পথ, সাম্রাজ্য পরিচালনা, এসব ক্ষেত্রে তিনি বড় পরিবর্তন আনেন। তার সাম্রাজ্যের পরবর্তী সময়ে পূর্ব ও পশ্চিমের মধ্যে যোগাযোগ, বাণিজ্য এবং ধারণার আদান প্রদানও বাড়ে। কিন্তু অন্যদিকে এই সাম্রাজ্য দাঁড়িয়েছিল ভয়ঙ্কর সহিংসতার উপর। শহর ধ্বংস হয়েছে, মানুষ মারা গিয়েছে, জনপদ খালি হয়েছে, অনেক জায়গায় প্রতিরোধের মূল্য ছিল প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া। মৃতের সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। ইবনে আল আসিরের মতো সমসাময়িক মুসলিম ইতিহাসবিদ মঙ্গল আক্রমণকে ভয়ঙ্কর বিপর্যয় হিসেবে লিখেছেন। পরে জুবাইনি ও রশিদ আল দিনের মতো পার্সিয়ান ইতিহাসবিদদের বর্ণনাতেও মঙ্গল অভিযানের ধ্বংসাত্মক দিক বারবার উঠে আসে। কিন্তু আধুনিক ইতিহাসবিদরা সংখ্যার ব্যাপারে সতর্ক, কারণ মধ্যযুগীয় সূত্রে অতিরঞ্জন থাকতে পারে, কখনো আতঙ্কের কারণে, কখনো রাজনৈতিক ভাষার কারণে, কখনো আবার মঙ্গলদের নিজেদের ভয়ঙ্কর ভাবমূর্তি ছড়িয়ে দেওয়ার কারণে। তবে এই ধরনের অতিরঞ্জন আমরা কেবল মধ্যযুগেই দেখি না, এমনকি কয়েক বছর আগের ঘটনাকেও অনেকে অতিরঞ্জিত করে তোলার প্রয়াস পেয়েছেন এবং এর প্রমাণও আমরা পাচ্ছি। যাই হোক, মধ্যযুগে চেঙ্গিস খানের আমলে নির্দিষ্ট সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও চেঙ্গিস খানের ধ্বংসের বাস্তবতা নিয়ে সন্দেহ নেই। চেঙ্গিস খান বুঝেছিলেন যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে জেতা হয় না, যুদ্ধ জেতা যায় মানুষের মনে ভয় ঢুকিয়ে। একটি শহর ধ্বংস করে 10টি শহরকে আত্মসমর্পণে বাধ্য করা যায়, একটি বিদ্রোহ চূর্ণ করে পুরো অঞ্চলের মনে বার্তা পাঠানো যায়। এই জায়গায় প্রশ্ন আসে, চেঙ্গিস খান কি তার সময়ের নির্মম বাস্তবতার সন্তান, নাকি সেই নির্মমতাকে এমন মাত্রায় নিয়ে গিয়েছিলেন যা তার সময়কে ছাড়িয়ে যায়? উত্তর সহজ নয়, কারণ ইতিহাসে অনেক সাম্রাজ্যই সহিংসতার উপর দাঁড়িয়েছে, কিন্তু মঙ্গল সাম্রাজ্যের গতি, বিস্তার এবং ভয় ছড়ানোর ক্ষমতা ছিল আলাদা মাত্রার। 1227 সালে চেঙ্গিস খান মারা যান, কিন্তু তার তৈরি যুদ্ধযন্ত্র থেমে যায়নি। তার উত্তরসূরিরা সাম্রাজ্য আরো বড় করেন। শেষ পর্যন্ত মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় ধারাবাহিক স্থল সাম্রাজ্যে পরিণত হয়। কিন্তু এখানে ইতিহাসের সবচেয়ে তীব্র আইরনি, যে শিশুটিকে নিজের গোত্র একসময় অপাঙ্ক্তেয় মনে করেছিল, ফেলে দিয়েছিল, সে একদিন গোত্রভিত্তিক দুনিয়াকেই ভেঙে দেয়। যে শিশু ক্ষুধা আর অপমানে বড় হয়েছিল, সে এমন এক ক্ষমতার কাঠামো বানায় যেখানে তার আনুগত্যের পুরস্কার ছিল বিশাল আর অবাধ্যতার শাস্তি ছিল ভয়ঙ্কর।
তার জীবন তাকে শিখিয়েছিল দুর্বলতা বিপজ্জনক, বিশ্বাসঘাতকতা ক্ষমার অযোগ্য, আর বেঁচে থাকতে হলে শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, অন্যদেরকেও বিশ্বাস করাতে হবে তুমি অপ্রতিরোধ্য। চেঙ্গিস খানের গল্প তাই শুধু একজন বিজেতার গল্প নয়, এটি আমাদের সামনে কঠিন একটি প্রশ্ন রাখে। একটি অপমানিত শিশু যদি একদিন অসীম ক্ষমতা পায়, সে কি মেয়ে তৈরি করে নাকি নিজের পুরনো ভয় পুরো পৃথিবীর উপর চাপিয়ে দেয়? একটি সমাজ যদি দুর্বলকে ফেলে দেয়, প্রতিশোধকে স্বাভাবিক করে আর নিরাপত্তার বদলে শুধু শক্তিকে মূল্য দেয়, তাহলে সেই সমাজ কখনো কখনো এমন মানুষ তৈরি করে যাকে পরে আর কেউ থামাতে পারে না। চেঙ্গিস খান ইতিহাস বদলে দিয়েছিল, কিন্তু সেই পরিবর্তনের নিচে ছিল ধ্বংস হওয়া শহর, হারিয়ে যাওয়া পরিবার আর মানুষের ভয় দিয়ে লেখা এক সাম্রাজ্যের গল্প। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, ইতিহাস কি তাকে শুধু সাম্রাজ্য নির্মাতা হিসেবে মনে রাখবে, নাকি এমন একজন মানুষ হিসাবে যে নিজের বেঁচে থাকার লড়াইকে পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত করেছিলেন? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আদিলস ইনসাইড সাবস্ক্রাইব করুন আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।